তুমি শুনছো হোগাস ফোগাস, আর আমি ঋত্বিশ রয়েছি তোমার সঙ্গে। প্রথমেই জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। যেহেতু পুজো তো কেটে গেছে, প্রায় অনেক দিনই হলো, কিন্তু সেই কালী পূজা বা জগদ্ধাত্রী পূজার পর পর্যন্ত শুভ বিজয়ার উইশটা করাই যায়, তো সেই সূত্রেই করলাম। 2 সপ্তাহ কোনো গল্প আসেনি, তাই সামনেই তো দীপাবলি। দীপাবলির উপলক্ষে হোগাস ফোগাসের তরফ থেকে থাকছে আজকের নিবেদন। আজকের গল্পটি আমি নিয়েছি ফেসবুকের একটি পেজ থেকে, সত্যি ভূতের গল্প এই পেজটি থেকে। আজকের গল্পটি যিনি লিখেছেন তিনি হলেন শঙ্কর চ্যাটার্জি। আজকের গল্প মর্মান্তিক দুর্ঘটনা। তো চলো আর বেশি ভাট না বকে শুরু করি আজকের গল্প। শুরু হচ্ছে আজকের গল্প মর্মান্তিক দুর্ঘটনা। বিকম পরীক্ষা শেষ হয়ে গেছে, রেজাল্ট বেরোবার আশায় বসে আছি। হাতে কিছু ফাঁকা সময় আছে, বন্ধু বান্ধব নিয়ে প্রায় পিকনিক, সিনেমা যাওয়া, খেলাধুলা লেগেই আছে। সেদিন রাত্রে বাড়িতে খেতে বসেছি, অর্ধেক খাওয়া হয়েও গিয়েছে। এমন সময় দরজার কলিং বেলটা বাজলো। বাবা বেজার মুখ করে ঘড়ির দিকে চাইল। রাত 10টা বাজে, শীতের রাত, এই সময় আবার কে এলো? আমি উঠে দরজাটা খুললাম। কলেজের বন্ধু সুমিত দাঁড়িয়ে। ওর বিধ্বস্ত চেহারা দেখে মনে হচ্ছে কিছু একটা ঘটেছে। মিলে মানকুণ্ড থেকে এই রাতে এতখানি পথ এসেছে, নিশ্চয়ই কিছু অঘটনই ঘটেছে। বাবার বেজার মুখটা দেখে এসেছি। মিনমিন করে বললাম, কি ব্যাপার, কি হয়েছে রে? এই শোন না ভাই, তোর একটু সাহায্য চাই। বাধ্য হয়েই বললি, আয় ভিতরে আয়। যতই বাবা রাগ করুক, শীতের রাতে বন্ধুকে বাইরে দাঁড় করিয়ে রাখাটা ঠিক নয়। যতদূর সম্ভব মনে হয় কোনো বিপদেই পড়েছে। না না, ভেতরে গিয়ে বসার মতো সময় নেই, একটা দুর্ঘটনা ঘটেছে। তুই আমার সঙ্গে একটু চুচুড়া হাসপাতালে যাবি? আমার তেমন জানাশোনা নেই, জানি না কি করবো, বুঝতে পারছি। তো তুই খাপছাড়া করে বললে কি করে বুঝতে পারবো বলতো? কার দুর্ঘটনা, মানে কোথায় দুর্ঘটনাটা ঘটেছে? একটু খুলে বল প্লিজ। তুই রেডি হয়ে আয়, আমি সব বলছি যেতে যেতে। বুঝলাম ও দেরি করতে চাইছে না। ঠিক আছে, আমি আসছি, একটু দাঁড়া। ভেতরে ঢুকে এলাম। বাবা মা দুজনেই ভেতর থেকে সবটা শুনেছে। বাবা বলল, রাত 10টা বাজে, শীতের রাত। শুনলে তো, মনে হয় ওরই কারো কিছু হয়েছে। তোমরা খেয়ে নিয়ে শুয়ে পড়ো, আমি ডুপ্লিকেট চাবিটা নিয়ে যাচ্ছি। বাবা আমার কথা শুনে বলল, আমি জেগে আছি, তুই যা, ওখান থেকে বরং ফোন করিস। আর শোন, কিছু টাকা পয়সা সঙ্গে নিয়ে যা। ইস, আমি ভাবছিলাম বাবা কোথায় রেগে গেছে, আর বাবা 1000 টাকা আমার হাতে ধরিয়ে দিল। তবুও আমি ডুপ্লিকেট চাবিটা নিলাম, কেননা এখনই রাত 10টা বেজে গেছে। ফিরতে কখন কি সময় লাগে। বাবার স্কুটারটা নিয়ে আমি সুমিতকে তুলে নিলাম। অন্ধকার রাস্তা ভেদ করে আমরা চললাম হাসপাতালের দিকে। গাড়িতে কথা বলে কোনো লাভ নেই, কারণ হেলমেটের জন্য তো শুনতেও পাবো না। মিনিট 10 মধ্যেই আমরা হাসপাতাল চত্বরে ঢুকে পড়লাম। স্কুটারটা দাঁড় করিয়ে রেখে ওকে প্রশ্ন করলাম, এবার বল, কার কি দুর্ঘটনা ঘটেছে? আমার গায়ে জ্যাকেট থাকা সত্ত্বেও শীত লাগছে, আর সুমিতের শরীরে একটা হাফ হাতা সোয়েটার। এখন দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে,
তার মানে তাড়াহুড়োতেই ও বেরিয়ে এসেছে। ওর মুখে চিন্তার ছাপ। দুবার ঢোক গেলে বলল, কাল সকালে মাকে নিয়ে দাদা বৌদি বোলপুরে গেছিল গাড়ি নিয়ে। আমি একাই ছিলাম বাড়িতে। আজকে ওই বিকেলে ফেরার কথা। করুণ চোখ করে তাকালো আমার দিকে। আমি জানি ওর বাবা নেই। মা ছোটবেলা থেকেই ওদের দু ভাইকে অনেক কষ্ট করেই মানুষ করেছেন। ওর দাদা কোল ইন্ডিয়াতে ভালো চাকরি করে, গত বছর বিয়েও করেছে, আর সেই বিয়েতে আমরা খেয়েও এসেছি। ওর মুখে কিছুদিন আগেই শুনেছি ওর দাদা একটা নতুন গাড়ি কিনেছে। ওদের এখন মোটামুটি সুখের সংসার। তারপর জানি না এরপর ও কি বলবে। কিছুক্ষণ আগে বর্ধমান থানা থেকে ফোন করেছিল। ওদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, একজনের আঘাত গুরুতর। বোধহয় দাদার মোবাইল থেকেই আমার নম্বরটা পেয়ে ফোন করেছিল। আমার মনে উৎকণ্ঠা। পুলিশি উদ্যোগ নিয়ে ওদের চুচড়া হাসপাতালে নিয়ে আসছে। আমরা যেন হাসপাতালে অপেক্ষা করি। গাড়িটার অবস্থাও নাকি খুব খারাপ। ওটা বর্ধমান থানায় মনে হয় রাখা আছে। মনে হচ্ছে ও কেঁদে ফেলবে। আমারও মনে দুশ্চিন্তার মেঘ জমল। পুলিশের মুখে সুমিত শুনেছে ওদের কারোর সঙ্গে কিন্তু সরাসরি কথা হয়নি। এখানেই তো খটকা। কি অবস্থায় আছে ওরা? ওর দাদা ড্রাইভ করছিল, কেননা সামনাসামনি অ্যাক্সিডেন্ট হলে সামনের সিটে যারা থাকবে তাদেরই বেশি আঘাত লাগার সম্ভাবনা। আর পিছন দিক থেকে কোনো গাড়ি মারলে এখন সবই কল্পনা করতে হচ্ছে। ওর বৃদ্ধা মা, তারই বা কি অবস্থা? পুলিশের কথা অনুযায়ী একজনের আঘাত গুরুতর, কিন্তু সেটা কার? আমরা দুজনে একই চিন্তা নিয়ে ওখানে অপেক্ষারত। উৎকণ্ঠা স্বরে বললাম, শোন, আরও কয়েকজন বন্ধু বান্ধবকে খবর দিই, কেননা পুলিশ তো এখানে পৌঁছে দিয়েই খালাস। ও অন্যমনস্ক হয়ে বলল, এখনই ডাকবি? আমিও কয়েকজন আত্মীয় স্বজনকে বলেছি, তারাও এসে পড়বে। ওর কাঁধে আমি হাত রাখলাম। দেখ, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, ভগবানকে ডাক। এবার আমিও বাড়িতে ফোন করে জানিয়ে দিলাম সব। ওদেরও শুয়ে পড়তে বললাম। কিন্তু আমরা দুজনে কেউই জানতাম না কী ধরনের ঘটনার মুখোমুখি হতে চলেছি আমরা। রাতের সঙ্গে পাল্লা দিয়েও ঠান্ডা বাড়ছে। সুমিত বলল, তোকে খুব কষ্ট দিচ্ছি বল? ওর শুকনো মুখের দিকে তাকিয়ে বললাম, এ কথা তোর মনে আসছে কেন? আমার জীবনে যদি এই ঘটনা ঘটতো তো আমি কি তোর কাছে যেতাম না? তাহলে আর বন্ধুই বা হলাম কেন বল? এই মুহূর্তে মনে পড়লো ওরও তো খাওয়া দাওয়া হয়নি। আমি তাও জিজ্ঞেস করলাম, তুই নিশ্চয়ই খাসনি কিছু? দেখলাম ও একবার শুধুমাত্র ওর মাথাটা এদিক থেকে ওদিক করলো। এখন আর ওসব নিয়ে ভাবছি না। এমনিতেই দুশ্চিন্তায় কিরম বই পাচ্ছে। খালি ভাবছি কার অবস্থা কত গুরুতর। সত্যি কথাই বলেছে, তিনজনই বেঁচে আছে তো। মনে এলেও মুখ ফুটে বলতে পারলাম না, ও আরও ভেঙে পড়বে। অত জলই ছেলেটা এই কয়েক ঘন্টায় যেন একদম বুড়োটে মেরে গেছে। হাসপাতালের চত্বরটায় ভিড়ও কমতে শুরু করেছে। মাঝে মাঝে তীব্র সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্সগুলো ঢুকছে। ওহ, এইভাবে অপেক্ষা করা যে কতখানি শরীর এবং মনের উপর চাপ পড়ে যাচ্ছে তা এই মর্মে মর্মে আমি উপলব্ধি করতে পারছি। সময়ও যেন থমকে গেছে। হাত ঘড়িটায় দেখলাম 11টা বাজছে। তার মানে আমরা প্রায় 40 মিনিট এখানে দাঁড়িয়ে রয়েছি। এই, তোকে কখন ওরা ফোনটা করেছিল রে? এই ধর 8:30 নাগাদ। তার মানে 2 ঘন্টার উপর হতে চলল। ওর মনটা একটু অন্যদিকে ঘোরাবার জন্য বললাম, শোন না সুমিত, চল সামনের দোকান থেকে একটু চা খেয়ে আসি। তুই যা, ওরা যদি এসে পড়ে। আরে গেটের সামনেই তো চায়ের দোকান,
ওরা ওখান দিয়েই ঢুকবে। অনেকক্ষণ এক নাগারে দাঁড়িয়ে আছি, চল একটু চা খেলে গলাটাও ছাড়বে, আর শীত শীত করছে তো। ওকে একরকম জোর করেই নিয়ে চললাম। দাদা বলছি, দুটো চা দিন না। এই তুই কি বিস্কুট খাবি? ওর দিকে তাকালাম। বিশ্বাস কর, মানে এখন কিছু যদি পেটে ঢোকে বমি করে ফেলবো। বুঝতে পারছি খাওয়া দাওয়া হয়নি। এর উপর আকাশ ভাঙা অশুভ চিন্তা মাথার উপর। জোর না করে ওর হাতে চায়ের ভাঁড়টা ধরিয়ে দিলাম। ও এক দৃষ্টে হাসপাতালের গেটটার দিকে তাকিয়ে, মনে হচ্ছে ওর মনের জোরটা একেবারেই তলানিতে ঠেকেছে। সুমিত কাঁপা হাতে একবার চুমুক দিল। ওর মনের মধ্যে যে কি ঝড় চলছে এ বন্ধু হিসেবে আমি অনুমান করতে পারছি। পরিবারের যার কিছু ঘটুক না কেন, তার কালো ছায়া তো সংসারের উপর পড়বেই। এবারও একটা শক্ত কঠিন বাস্তব কথা বলল। শঙ্কর, এখানে মর্গটা কোন দিকে? একটু গরম চা চলকে আমার হাতের উপর পড়ল। একটু আগেই এই কথাটাই আমি ভাবছিলাম। পুলিশ হয়তো ভাঙেনি কথাটা। সত্যি যদি কেউ ইতিমধ্যে মারা গিয়ে থাকে, তার বডিটা তো মর্গে ঢোকাতে হবে। চায়ের ভাঁড়টা ফেলে দিয়ে বললাম, হঠাৎ এই সব কথা কেন তোর মনে আসছে? একদম ভাবিস না এসব কথা। তোর এই মুহূর্তে শক্ত থাকা দরকার, কেননা মাসিমাদের তো তোকেই সামলাতে হবে, যাই ঘটুক না কেন। কথাগুলো জোর দিয়েই বললাম, যাতে ওর মনে হারানো শক্তি একটু হলেও ফিরে আসে। চায়ের পয়সা মিটিয়ে ধীর গতিতে হাসপাতালের কম্পাউন্ডারের মধ্যেই আমরা আবার প্রবেশ করলাম। এই সুমিত, কারা সব আসবে বলেছিলিস না? বললো তো হাসপাতালে আসবে। ভাঙা গলায় ও বলল, আসলে কি জানিস, আত্মীয় স্বজনদের থেকে বন্ধু বান্ধবী ভালো। হাতে হাত ঘষে বললাম, ইমার্জেন্সিতে চল একবার খোঁজ নিয়ে আসি। যদি পুলিশ থেকে কোনো খবর ওদের কাছে আসে। দেখলাম এই প্রথম ওর চোখে আসার আলো। ভালো বলেছিস, ওদের কাছে খবর থাকতে পারে। আমরা ওখানে এলাম। না, নেই, কোনো খবর নেই। অগত্যা আবার বাইরে বেরিয়ে এসে রেলিং ঘেরা জায়গাটায় বসলাম। পা দুটো টেনে গেছে। এই তোর মোবাইলটা দে তো, দেখি কোন নাম্বার থেকে ফোন এসেছে। ওখানেই বরঞ্চ একবার ফোন করি, যদি কোনো খবর মেলে। ও কাঁপা হাতে বুক পকেট থেকে ওর ফোনটা বার করলো। দেখলাম ল্যান্ডলাইন নাম্বার, তার মানে থানা থেকে ফোন করেছিল। কপাল ঠুকে রিং ব্যাক করলাম। অপর প্রান্তে রিং হচ্ছে। কানে ঠেকিয়ে অপেক্ষা করলাম। সুমিত আমার পাশে উদ্গ্রীব হয়ে বসে রয়েছে। ক্রমাগত রিং হয়েই চলেছে। তারপর কেটে গিয়ে রেকর্ড করা সেই কথা বাজতে শুরু হলো। কিরে, কেউ ধরলো? সুমিতের নিরুৎসাহ গলায় ঘাড় নাড়লাম। এইভাবে কি রাতটা কাবার হবে নাকি? এতক্ষণে তো পৌঁছে যাওয়া উচিত ছিল। আর কিছু সময় বাদে তারিখটাও চেঞ্জ হয়ে যাবে। যদি রাস্তায় আসতে গিয়ে ওদের মধ্যে কেউ, জোর করেই বাজে চিন্তাটা তাড়ালাম। আর চিন্তা ধরে রাখা যাচ্ছে না। মাথাটা হালকা করার জন্য পকেট থেকে একটা সিগারেট বার করলাম। বলছি, তোর তো এসব চলে না। তুই টান,
এখনও সামনে দুটো দোকান খোলা আছে, একটা পান খেয়ে আসি। গা গুলোটা না কমছে না। দেখলাম ও বিশৃঙ্খল পা ফেলে রাস্তার দিকে এগোলো। দু একটা টান দিয়েছি, এই সময় চোখে পড়লো একটা পুলিশের স্করপিও গাড়ি গেট দিয়ে ঢুকছে, পিছনে একটা ম্যাটাডোর। বুকটা নিজের অজান্তেই ছ্যাঁত করে উঠল। তার মানে নির্ঘাত কেউ মারা গেছে। ডেড বডিটা, সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে গাড়িটার দিকে এগিয়ে গেলাম। পুলিশগুলোর সাথে সুমিতের দাদাকেও নামতে দেখলাম। মাথায় ব্যান্ডেজ বাঁধা। আমার সঙ্গে চোখাচোখি হতে অবাক মুখে এগিয়ে এলো। এই এত রাত্রে তুমি এখানে? কারো কিছু হয়েছে নাকি? বিস্ময়ে কান চুলকোলাম। আপনাদের জন্যই তো 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এই সময় পুলিশ অফিসারটা বলল, বলছি অনেক রাত হয়েছে, বডিটা মর্গের মধ্যে নিয়ে গেলে হতো না? আমাদেরও তো ফিরতে হবে। মানে হলো সুমিতের মা কিংবা বৌদি, যে কোনো একজন মৃত। উফ, এই সময় ও আবার পান খেতে গেল। মনে হয় সুমিতের দাদার চাপা কষ্টটা আমার মতো চেনা কাউকে দেখে আরো বেশি করে বাইরে বেরিয়ে এলো, আমাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। পারলাম না শঙ্কর, পারলাম না। সুমিতকে বাঁচাতে পারলাম না। ওর রোগা শরীরটা ট্রাকের বড় চাকায় থেঁতলে গেল। আমার মাথাটা কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। কেন সুমিতের কথা বলছো ওর দাদা? কোথাও ভুল করছে। এই সময় ম্যাটাডোরের পিছনের ডালাটা একটা লোক খুলল। চোখে পড়ল ও রক্তাক্ত শরীরে শুয়ে আছে আমার বন্ধু সুমিত। সেই হাফাতা সোয়েটার গায়ে। আমার মুখ দিয়ে একটাও কথা বেরোচ্ছে না। আমার মন এখন আমার কবজায় নেই। মনের মধ্যেও ঢুকে পড়েছে একরাশ প্রশ্নের ভিড়, হাড় হিম করা আতঙ্ক। কানে আসছে ওর দাদার অস্পষ্ট গলা। বুঝেছি, বন্ধুর এই আকস্মিক মৃত্যুতে তুমি বাক্যহারা। এই মুহূর্তে কি আমি বলতে পারবো যে আপনার ভাই আমাকে ডেকে এনেছে? একটু আগেও আমার সঙ্গে ছিল, এখন রাস্তার ওদিকের দোকানটাতে পান খেতে গেছে। কেউ কি বিশ্বাস করবে আমার পাগলের প্রলাপ? মুখ থেকে বেরোলো অন্য কথা। বলছি, দাদা, মাসিমা আর বৌদি কেমন আছে? ওরা বর্ধমান হাসপাতালে ভর্তি। সুমিত বেঁচে যেত জানো, কিন্তু শেষ মুহূর্তে ধাক্কার চোটে ওর দিকের দরজাটা খুলে গেল। সিট বেল্ট বাঁধা থাকলে হয়তো বাঁচতো, কিন্তু সুমিত। দাদা আর বলতে পারলো না, কান্নায় গলা বুঝে গেল। সুমিতকে মর্গে ঢুকিয়ে দেওয়া হলো। সেই জন্যই বোধহয় জানতে চাইছিল মর্গটা কোন দিকে। দাদা পুলিশের গাড়িতে ফিরে গেল। এবার আমি সম্পূর্ণ একা। শীতের কুয়াশা ভরা রাস্তায় অন্ধকারে হেডলাইটে চালিয়ে বাড়ির পথটাই ধরলাম। মাথাটাও যেন কুয়াশায় ভরে গেছে। নির্জন রাস্তায় রাত 2টোর সময় আমি বাড়ি ফিরছি। একটু আগেই যার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে যা বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না।
কিছুক্ষণ আগেই যাকে স্কুটারে চড়িয়ে নিয়ে গেলাম সে এখন ঘুমোচ্ছে মর্গের বরফের ভেতর, আর আমি ঠিক ঠিক এই মুহূর্তেই কাঁধে একটা আলতো হাতের ছোঁয়া পেলাম। সঙ্গে সঙ্গে আমার সারা শরীরে আতঙ্কের ঢেউ খেলে গেল। আমি জানি পিছন ফিরলেই সুমিতকে দেখতে পাবো, যা এই মুহূর্তের জন্য আমার ইন্দ্রিয়গুলো সহ্য করতে পারবে না। দাঁতে দাঁত চেপে বাড়ির গলিটায় ঢুকে পড়লাম। দেখতে পেলাম বাড়ির বারান্দার আলো জ্বালিয়ে মা বাবা দুজনেই ছেলের ফেরার জন্য অপেক্ষা করছে। শুনছিলে আজকের গল্প? উফ, সত্যি মর্মান্তিক। মানে এই ধরনের ঘটনা সত্যি ঘটে। আমার অনেক কাছের মানুষের কাছ থেকে এইরকম অনেক ঘটনা আমি শুনেছি। যাই হোক, ভয় পেয়েছো কি না সেটাও জানিও, কেমন লাগলো সেটাও জানিও। আর আজকের গল্পে সুমিতের চরিত্রে আমার সঙ্গে যে ছিল সে হলো আমার একদম ছোটোবেলাকার বন্ধু শাওন। আর গল্পে দাদার চরিত্রে এবং বাবার চরিত্রে যিনি অভিনয় করলেন সেই এক মুঠো অতীত এর নায়ক দেবাঞ্জন। দেবাঞ্জনদাকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। প্লিজ এইভাবেই পাশে থেকো। আর তোমাদের সবাইকে অনেক ভালোবাসা 400টা সাবস্ক্রাইবার পূরণের জন্য। আর আরও বেশি করে হুগাস ফুগাসকে ছড়িয়ে দাও, যেন হুগাস ফুগাস প্রত্যেকটা মানুষ শুনতে ভালোবাসে। আর তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ। ফিরবো পরের সপ্তাহে নতুন গল্প নিয়ে। ততদিন সবাই একটু সুস্থ থেকো, সাবধানে থেকো আর গল্প শুনো।